শুরু করছে আজকের বাছাই করা খবর। শুরুতেই হেডলাইন্স। স্ত্রীকে নিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিতে গেলেন সদ্য বিবাহিত দিলীপ ঘোষ। চাকরিহারা শিক্ষকদের আন্দোলন ও যোগ্য তালিকা ঘিরে জটিলতা, সরকারের বার্তা বনাম বিক্ষোভের বাস্তবতা। মুর্শিদাবাদে অশান্তি এলাকায় মে মাসে শুরুতেই যাবেন মুখ্যমন্ত্রী, নিহতদের পরিবারের পাশে রাজ্য সরকার। শোভনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ মামলা, রত্নার 7 সাক্ষীর সাক্ষ্য গ্রহণের নির্দেশ সুপ্রিম কোর্টের। স্ত্রীকে নিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিতে গেলেন সদ্য বিবাহিত দিলীপ ঘোষ। পুজোর উদ্দেশ্য ছিল রাজ্যের মঙ্গল কামনা ও পশ্চিমবঙ্গে বিজেপির সরকার প্রতিষ্ঠার প্রার্থনা। পুজো সেরে বেরিয়ে এই বিষয়ে খোলাখুলি জানালেন তিনি। চাকরিহারাদের আন্দোলন নিয়েও মন্তব্য করলেন অকপটে। তার মতে, এই আন্দোলনের ফলে রাজ্য সরকারের কিছুই এসে যাবে না। দিলীপ ঘোষ বলেন, ভগবানের কাছে শান্তি চাইলাম, যাতে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। চাকরিহারাদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, চাকরিহারাদের সে ধর্নাই বলুন আর সরকারের সঙ্গে আলোচনা বৈঠক সবই নিষ্ফলা হবে, এর কোনো সমাধান হবে না। আদালত নির্দেশ দিয়েছে, আদালতেই সমাধান বেরোবে। তাই আমি বলবো, সব পক্ষই নিজেদের বক্তব্য নিয়ে আদালতের কাছেই আবেদন করুন। সুপ্রিম কোর্ট তো সবার কথা শোনে। 18,000 চাকরি যেন ফেরত আসে, এটাই আমরা চাই। শালবনীতে মুখ্যমন্ত্রীর এই দাবির পর যে রাজ্যে 10,000 লোকের চাকরি হয়েছে, দিলীপ তারও জবাব দেন কটাক্ষের সুরে। তিনি বলেন, কোথায় চাকরি পেয়েছে? বাংলায় নাকি? উত্তরপ্রদেশ, বিহারে? এই রাজ্যের কোথাও চাকরি হয়েছে বলে তো জানা নেই। এখানে এসে দেখলাম 3 জন সিভিক পুলিশ রয়েছে। তারাই বলছেন যে টাকা তারা পান তাতে সংসার চলে না। উনি তো দেউচা পাচামিতে বলেছিলেন 1 লক্ষ লোকের চাকরি হয়েছে। কোথায় হলো? এক ঝুড়ি কয়লাও বেরোলো না, আর কারোর চাকরিও হলো না। শিক্ষকদের ডাকলেন কথা বলবেন বলে, সেখানে পার্টির লোকই ভরে গেল, শিক্ষকরা ঢুকতেই পারল না। চাকরিহারা শিক্ষকদের আন্দোলন ও যোগ্য তালিকা ঘিরে জটিলতা, সরকারের বার্তা বনাম বিক্ষোভের বাস্তবতা। সুপ্রিম কোর্টের রায়, এসএসসি মামলায় 26,000 শিক্ষক চাকরি হারিয়েছেন। যদিও প্রথম থেকে দাবি করা হচ্ছিল অন্তত 18,000 শিক্ষক বৈধভাবে চাকরি পেয়েছেন। এদের নিয়েই তৈরি হয়েছিল বিভ্রান্তি ও উত্তেজনা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রথমে জানান, এসএসসি যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করবে না, কারণ সুপ্রিম কোর্ট এমন কোনো নির্দেশ দেয়নি। ফলে তালিকা প্রকাশ করলে আদালত অবমাননার আশঙ্কা রয়েছে। তার মতে, তালিকা না প্রকাশের সিদ্ধান্ত সর্বোচ্চ আইনজীবীদের পরামর্শই নেওয়া হয়েছে। তবে মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু বলেন, 17,206 জন শিক্ষককে আপাতত অযোগ্য তালিকার বাইরে রাখা হয়েছে। তাদের নাম অনুযায়ী তালিকা প্রস্তুত আছে এবং 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত তাদের কাজ চালিয়ে যেতে বলা হয়েছে। তবে এরাই যোগ্য কিনা সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। একই সঙ্গে তিনি জানান, সরকার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করতে চলেছে এবং শিক্ষকদের বেতন আপাতত বন্ধ করা হচ্ছে না। আন্দোলনকারীদের উদ্দেশ্যে তার বার্তা, কেউ যেন এমন কিছু না করেন যাতে রিভিউ পিটিশনের পক্ষে নেতিবাচক প্রভাব পড়ে। কিন্তু এই অবস্থানে সন্তুষ্ট নন চাকরি হারানো শিক্ষকরা। সোমবার এসএসসি ভবনের সামনে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়ে তালিকা প্রকাশ না হওয়ায় অভিযোগ উঠেছে। এসএসসি জানিয়েছে, প্রথম থেকে তৃতীয় কাউন্সেলিং পর্যন্ত নিয়োগপ্রাপ্তরাই বৈধ, বাকিরা নয়। এরপরে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। মঙ্গলবার মেদিনীপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কে যোগ্য কে অযোগ্য সেটা দেখার দায়িত্ব সরকারের, আপনার নয়। মাইনে আপনারা পাবেন, কাজও চালিয়ে যান। যে আপনাদের উস্কাচ্ছে তারা আপনাদের মাইনে দেবে না, সরকার দেবে। তিনি আরও জানান, রাজ্য সরকার এবং এসএসসি শিক্ষকদের পাশে রয়েছে এবং আইনি লড়াই চলছে। তবে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য চাকরি হারানোদের ক্ষোভ প্রশমিত করতে পারেনি। আন্দোলনকারীরা বলেন, তারা কেবল মাইনের জন্য বসে নেই, তাদের লড়াই সম্মান ও ন্যায়ের জন্য। এক চাকরি হারানো শিক্ষক বলেন, চাকরি আমরা প্রতারণা করে পাইনি, যারা দুর্নীতি করেছে শাস্তি তাদের হওয়া উচিত, আমাদের নয়। বর্তমানে আন্দোলনকারীরা সল্ট লেকে এসএসসি ভবনের সামনে খোলা আকাশের নিচে অবস্থান চালিয়ে যাচ্ছেন। বিক্ষোভ যত সময় গড়াচ্ছে ততই তা আরও তীব্র হয়ে উঠছে। সরকারের বার্তা ও বাস্তব অবস্থার মধ্যে তৈরি হয়েছে এক গভীর বিভ্রান্তি ও টানাপোড়েন। আদালতের রায়, তালিকা প্রকাশ না করা এবং আন্দোলন, সব মিলিয়ে রাজ্য শিক্ষাক্ষেত্রে এক অনিশ্চয়তা ও উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মুর্শিদাবাদে অশান্তি এলাকায় মের শুরুতেই যাবেন মুখ্যমন্ত্রী, নিহতদের পরিবারের পাশে রাজ্য সরকার। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে অশান্ত মুর্শিদাবাদে মে মাসের প্রথম সপ্তাহে যাবেন বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠে প্রশাসনিক সভা থেকে তিনি বলেন, দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরই মুর্শিদাবাদে যাবেন তিনি। নিহতদের ছেলেমেয়েদের পড়াশোনার খরচ রাজ্য সরকার বহন করতে পারে বলেও জানান তিনি। সভা থেকে পূর্ব ভারতের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি মুর্শিদাবাদের প্রসঙ্গ তুলে মমতা বলেন, নিহত পরিবারকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। যাদের বাড়িঘর বা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর্থিক সাহায্য এবং পুনর্গঠনের প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই অশান্তি কিছু বহিরাগতের চক্রান্তে ঘটেছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্য সচিব ক্ষতির হিসেব করেছেন। বাংলার বাড়ি প্রকল্পের নতুন বাড়ি এবং লুট হওয়া দোকানের ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয়েছে। রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্তে সংশোধিত ওয়াকফ আইন ঘিরে বিক্ষোভ ছড়িয়েছে। মুর্শিদাবাদের সুতি, জঙ্গিপুর, শমশেরগঞ্জ, ফারাক্কায় অশান্তি ছড়ায়, প্রাণহানিও ঘটে, আক্রান্ত হন অনেকেই। যদিও প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। নেতাজি ইন্দোরের ইমাম মোয়াজ্জিম সম্মেলনেও মুখ্যমন্ত্রী একই সঙ্গে ক্ষতিপূরণের ঘোষণা করেছিলেন। মমতা আশ্বাস দেন, আমি মে মাসের শুরুতে গিয়ে সব নিজের চোখে দেখে ব্যবস্থা নেব। এই ভরসা আপনারা রাখতে পারেন। সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো। তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন।
শোভনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ মামলা, রত্নার 7 সাক্ষীর সাক্ষ্য গ্রহণের নির্দেশ সুপ্রিম কোর্টের। বিবাহ বিচ্ছেদ মামলায় তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের আবেদন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালত জানায়, রত্নার পক্ষে 7 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করতে হবে নিম্ন আদালতকে। পাশাপাশি আগস্ট মাসের মধ্যে মামলার নিষ্পত্তির নির্দেশও দেয় আদালত। এর আগে নিম্ন আদালত রত্নার 7 জন সাক্ষীর মধ্যে মাত্র 2 জন, রত্না ও তার ছেলের, সাক্ষ্য গ্রহণে সম্মতি দেয়। বাকি 5 জনের সাক্ষ্য গ্রহণ না হওয়ায় রত্না সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। 2017 সালে শোভন চট্টোপাধ্যায় রত্নার বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করেন। শোভনের পক্ষের 3 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হলেও রত্নার 18 থেকে 20 জন সাক্ষীর আবেদন খারিজ করে আদালত। পরে 7 জনের নতুন তালিকা দিলেও আলিপুর আদালত তা মানেননি। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টেও গিয়েছিলেন রত্না, কিন্তু সেখানেও আবেদন খারিজ হয়। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে মঙ্গলবার রত্নার আবেদন মেনে নেয়। আদালতের নির্দেশে স্বস্তি প্রকাশ করে রত্না বলেন, আমাকে হেয় করতে কম চেষ্টা হয়নি, কিন্তু আমি সুপ্রিম কোর্টে গিয়ে বিচার পেয়েছি। বিচার ব্যবস্থা আছে বলেই আমরা লড়াই করতে পারি।